মধ্যপ্রাচ্যে গত কয়েক সপ্তাহে যা ঘটে গেছে সেটা শুধু দুটি দেশের সংঘাত নয়, এটা একটা পুরো ভূ রাজনৈতিক বোর্ডের পুনর্বিন্যাস। একদিকে ইরান এমন কিছু সামরিক সক্ষমতা দেখিয়েছে যা ওয়াশিংটনের হিসাবে ছিল না, অন্যদিকে চীন নীরবে এমন একটা ভূমিকায় ঢুকে গেছে যা আগে কেউ প্রকাশ্যে স্বীকার করেনি। আর এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প একসঙ্গে দুটো যুদ্ধ থামানোর কৃতিত্ব নিয়ে নোবেল পুরস্কার দাবি করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে মাঠের বাস্তবতা কি বলছে? কে জিতছে, কে হারছে, আর কে আসলে পর্দার আড়ালে খেলা সাজাচ্ছে? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। ইরান মার্কিন উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু এবারের সংঘাত যা ঘটেছে তা আগের সব হিসাবকে ছাপিয়ে গেছে। ইরান এবার শুধু প্রতীকী জবাব দেয়নি, তারা একসঙ্গে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে থাকা মার্কিন সামরিক অবকাঠামোর ওপর আঘাত হেনেছে বলে দাবি করা হচ্ছে। রাডার স্টেশন, সামরিক ঘাঁটি, যোগাযোগ কেন্দ্র, একের পর এক লক্ষ্যবস্তুতে আঘাত এসেছে। এই হামলাগুলোর প্রিসিশন লেভেল নিয়েই সবচেয়ে বড় আলোচনা। কারণ ইরান তো আমেরিকার জিপিএস ব্যবহার করে না, তাদের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ও আমেরিকার সমপর্যায়ে নয়। তাহলে এত নিখুঁত টার্গেটিং কিভাবে সম্ভব হলো? এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। এখানে গল্পটা সম্পূর্ণ নতুন মাত্রা পায়। বিভিন্ন বিশ্লেষক এবং গোয়েন্দা সূত্রের ভাষ্য মতে চীন ইরানকে গোয়েন্দা স্যাটেলাইট প্রযুক্তি সরবরাহ করেছে। বিশেষ করে আলোচনায় উঠে এসেছে চীনের হাইজিং সিরিজের স্যাটেলাইটের কথা। চীন 2014 সালে এই সিরিজের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল। পরে তারা আরো উন্নত সংস্করণ মহাকাশে পাঠায়, ফলে আগের মডেলটি তাদের জন্য অপ্রয়োজনীয় হয়ে যায়। অভিযোগ উঠছে চীন সেই আগের প্রজন্মের স্যাটেলাইট প্রযুক্তি অত্যন্ত কম মূল্যে, কার্যত নামমাত্র দামে ইরানের হাতে তুলে দিয়েছে, এবং ইরান সেই প্রযুক্তি ব্যবহার করে চীনের বেইদু নেভিগেশন সিস্টেমের সহায়তায় তাদের ক্ষেপণাস্ত্রের টার্গেটিং অ্যাকুরেসি অনেকগুণ বাড়িয়েছে। এই তথ্য সত্য হলে এর ভূ রাজনৈতিক তাৎপর্য বিশাল, কারণ এর অর্থ হলো চীন সরাসরি যুদ্ধে না নেমেও মার্কিন সামরিক অবকাঠামো ধ্বংসে পরোক্ষ ভূমিকা রেখেছে। আর এটা শুধু ইরানের যুদ্ধ নয়, এটা মার্কিন চীন প্রতিদ্বন্দ্বিতার একটি নতুন ফ্রন্ট। আপনার কি মনে হয়, চীনের এই পদক্ষেপ শুধু বাণিজ্যিক, নাকি এর পেছনে সুস্পষ্ট কৌশলগত হিসাব আছে? মধ্যপ্রাচ্যের সংঘাতে হরমুজ প্রণালী সবসময় একটি চাবিকাঠি। বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়। ইরান এই প্রণালী অবরোধ করার ক্ষমতা রাখে, এটা দীর্ঘদিনের জানা কথা। কিন্তু এবার ভিন্ন কিছু ঘটেছে। ইরান হরমুজ প্রণালীতে নৌপথ বাধাগ্রস্ত করার পর ট্রাম্প প্রশাসন সেখানে নো ট্রানজিট জোন ঘোষণা করে, অর্থাৎ কোনো জাহাজ সেই পথ দিয়ে যেতে পারবে না। কিন্তু চীন সেই ঘোষণাকে সম্পূর্ণ উপেক্ষা করল। চীনের দুটি বড় তেলবাহী জাহাজ সরাসরি হরমুজ প্রণালী দিয়ে তেল নিয়ে বেরিয়ে গেল। বেজিং পরিষ্কার বার্তা দিল, এই জাহাজে হাত দেওয়ার সাহস থাকলে করো। আমেরিকা কিছুই করলো না। এই ঘটনাটা ছোট মনে হতে পারে, কিন্তু ভূরাজনৈতিক বিশ্লেষণের দিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা দেখিয়ে দিল আমেরিকার নৌ আধিপত্যের সীমা কোথায়। যে দেশটি দশকের পর দশক ধরে সমুদ্রপথ নিয়ন্ত্রণ করেছে, সেই দেশটি চীনের সামনে পিছিয়ে গেল। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। চীনের নৌবাহিনী গত এক দশকে যে রূপান্তর ঘটিয়েছে তা অনেকেই এখনো পুরোপুরি বুঝতে পারেনি। জাহাজের সংখ্যার দিক থেকে চীনের নৌবাহিনী এখন বিশ্বের বৃহত্তম। তারা প্রতি বছর এমন হারে যুদ্ধ জাহাজ, ডেস্ট্রয়ার, ফ্রিগেট তৈরি করছে যা আমেরিকার নির্মাণ ক্ষমতাকে ছাড়িয়ে গেছে। এর সঙ্গে যোগ করুন চীনের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, যেগুলোকে ক্যারিয়ার কিলার বলা হয়। মানে আমেরিকার বিশাল বিমানবাহী রণতরী, যেগুলো দশকের পর দশক সামুদ্রিক আধিপত্যের প্রতীক ছিল, সেগুলো এখন চীনের ক্ষেপণাস্ত্রের রেঞ্জে। এই প্রেক্ষাপটে হরমুজে চীনের পদক্ষেপ শুধু তেল আনার বিষয় ছিল না, এটা ছিল একটা বার্তা। মধ্যপ্রাচ্যে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছেন। এখানে একটু থেমে বিশ্লেষণ করা দরকার। ইরান এবার চমকে দিয়েছে, এটা সত্য, কিন্তু মার্কিন সব ঘাঁটি ধ্বংস বা মধ্যপ্রাচ্যের সব রাডার উড়িয়ে দিয়েছে, এই ধরনের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা কঠিন। যুদ্ধের সময় উভয় পক্ষই নিজের সাফল্য বাড়িয়ে বলে, ক্ষতি কমিয়ে দেখায়। ইরানও এর ব্যতিক্রম নয়, আমেরিকাও নয়। ফলে $500 বিলিয়ন ক্ষতি, 14টি দেশে একসঙ্গে হামলা, এসব সংখ্যা যতক্ষণ না স্বাধীন সূত্র থেকে নিশ্চিত হচ্ছে, ততক্ষণ সতর্কতার সঙ্গে নেওয়া উচিত। একই সময়ে দ্বিতীয় একটি ফ্রন্ট তীব্র হয়ে উঠেছে। লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলে 24 ঘন্টায় 36 বার হামলা চালিয়েছে বলে খবর এসেছে। ইসরায়েল ভেবেছিল লেবাননে ঢুকে হিজবুল্লাহকে দুর্বল করে ফেলবে, কিন্তু বাস্তবে তারা লেবাননে উল্লেখযোগ্য ভূখণ্ড নিয়ন্ত্রণে আনতে পারেনি, উল্টো নিজেদের অবকাঠামোতে আঘাত খেয়েছে। হিজবুল্লাহর হাতে ইরানি অস্ত্র, বিশেষ করে নতুন প্রজন্মের ড্রোন, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং প্রিসিশন রকেট, এগুলো ইসরায়েলের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। ইসরায়েলের আয়রন ডোম, যা স্বল্প পাল্লার রকেটের বিরুদ্ধে কার্যকর, সেটি আরও জটিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলায় সবসময় সমান কার্যকর নয়।
ফলাফল, ইসরায়েলও এখন যুদ্ধবিরতি চাইছে। ট্রাম্পের মধ্যস্থতায় 10 দিনের যুদ্ধবিরতির কথা উঠেছে। এরপর সামনে আসে রাজনৈতিক গণিতের সবচেয়ে চমকপ্রদ অংশ। ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সঙ্গে চুক্তি হলে তিনি স্বাক্ষরের জন্য পাকিস্তান যেতে পারেন। বাংলাদেশি গণমাধ্যম দৈনিক ইত্তেফাক সহ একাধিক সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স একটি প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, কিন্তু সেই বৈঠক থেকে কোনো সুনির্দিষ্ট অগ্রগতি হয়নি। কিন্তু পাকিস্তান কেন? এবং পাকিস্তান চীনের ঘনিষ্ঠ মিত্র, ফলে মধ্যস্থতার জন্য এটা একটা স্ট্র্যাটেজিক নিউট্রাল গ্রাউন্ড হতে পারে। আপনি হলে এই পরিস্থিতিকে কিভাবে দেখতেন? ট্রাম্প কি সত্যি শান্তি চান নাকি পলিটিক্যাল অপটিক্স? মধ্যপ্রাচ্যের উত্তাপে অনেকেই ভুলে যাচ্ছেন ইউক্রেনের যুদ্ধ থামেনি, বরং সাম্প্রতিক সময়ে রাশিয়া এবছরের সবচেয়ে শক্তিশালী হামলা চালিয়েছে। কিয়েভ সহ একাধিক শহরে শাহেদ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপক হামলা হয়েছে। 12 বছরের একটি শিশু সহ অন্তত 17 জন নিহত হয়েছে, আরও 60 জনের বেশি গুরুতরভাবে আহত হয়েছে। রাতের হামলার পর কিয়েভের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। এই হামলার তীব্রতা বাড়ার পেছনে কারণ আছে। রাশিয়া জানে যে আমেরিকার মনোযোগ এখন মধ্যপ্রাচ্য বিভক্ত। ইউরোপের অস্ত্র সরবরাহ আগের গতিতে আসছে না, আর ট্রাম্প প্রশাসন ইউক্রেন ইস্যুতে আগের মতো কমিটেড নয়। ফলে রাশিয়া এই সুযোগ ব্যবহার করছে। সামরিক চাপ বাড়িয়ে ইউক্রেনকে আলোচনার টেবিলে আনতে চাইছে, তবে নিজের শর্তে। সৌদি আরব মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি যুদ্ধে না জড়ালেও তাদের অর্থনীতিতে প্রভাব পড়েছে। তেলের বাজারে অস্থিরতা, আঞ্চলিক নিরাপত্তা খরচ বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশের অনিশ্চয়তা, এসবের সঙ্গে হজ থেকে রাজস্ব আরও বাড়ানোর তাগিদ মিলে গেলে এই ধরনের নীতি অস্বাভাবিক নয়। তবে সাধারণ মুসলিমদের জন্য এটা আরও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে যারা কম আয়ের মানুষ, তাদের জন্য হজের খরচ বাড়ছে, নিয়ম কঠিন হচ্ছে, আর প্রবেশাধিকার সংকুচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই 40 দিনের সংঘাত একটা জিনিস স্পষ্ট করে দিয়েছে: বিশ্বের শক্তি কাঠামো বদলাচ্ছে। আমেরিকা এখনও সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, কিন্তু সেই শক্তি আর অপ্রতিরোধ নয়। এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? ইরান কি সত্যি নতুন আঞ্চলিক শক্তি হয়ে উঠেছে, নাকি এই সংঘাতে আসল বিজয়ী চেয়ে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানাতে পারেন।